শাস্ত্রী নিজের মাথায় গাঁটটা মেরে দিয়ে বলে, ছি পেয়েছি, এসব কি ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? সে যদি ভালো আর ভদ্র হলে মানা যেত, এত গুরুগম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হতে পারে? যে ছেলে 10 বছরের একটা মেয়ের গায়ে হাত তুলতে পারে, সে আর যাই হোক আমার ক্রাশ কখনোই হতে পারে না। এটা ভাবতেই তের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করে মোবাইল হাতে নিয়ে কল করে তে তার সবচেয়ে প্রিয় বান্ধবী মানে জিমিনকে। প্রথম কল দিতে রিসিভ হয়। আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? ভালোই আছি। আচ্ছা, তা হঠাৎ আমাকে স্মরণ করার কোনো কারণ আছে নাকি? তোর তো আবার ভাঙা ফোন ঠাস-ঠুস বন্ধ হয়ে যায়। তো গুরুগম্ভীর স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিং এ আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করছিস। কি মিস করেছি? বলে ফেল বান্ধবী, এখন বললে কি সেই ফিলটা পাবে নাকি? আজব তো। আরে বেবি বলো তুমি, কাল শুক্রবার, কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে, অতদিন সহ্য হবে না, বলে ফেলো প্লিজ। আমার হাতে এখন 13 Pro Max। এই কথা জানেন এক বিন্দু পরিমাণও বিশ্বাস করেনি। হেসে উড়িয়ে দিয়ে বলছে, এখন বল, একটু পর বলবি 14 Pro Max কিনতে যাচ্ছিস, যাকে তোর ভাই আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহার করার জন্য। দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি রে? কি বলছিস? তোর উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। সে অভিমানের স্বরে বলল, কাল জাঙ্কুক ভাই এনেছে বিদেশ থেকে, উনি নিয়ে এসেছেন আমার জন্য। ওহ তাই বল, না হয় তোর যে ভাই, সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না। আর তাছাড়া তোর বাবা যদি তোকে ফোন কিনে দিতে চাইতো, সে আছাড় মেরে ভেঙে ফেলতো। আচ্ছা ওয়েট, এই জাঙ্কুক ভাইটা কে রে, যে তোকে ছোটবেলা মেরেছিল? সে? তোর মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ আমার চাচাতো ভাই। তা তোর প্রতি হঠাৎ ওনার এত মায়া হলো কি করে? জানি না, শোন তোকে কি বলি। বল। জানিস আজ বিকালে জাঙ্কুক ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শক খেয়েছি। মানে? কি সুদর্শন চেহারা, দারুণ স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটা না এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপরে ক্রাশ খেয়েছি, বুঝলি? মুখ হলে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে জিমিন বলল, তোর মাথা ঠিক আছে তে? তুই এত বছর যাবৎ বলছিস ওই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আর আজ সে দেশে পা দিতে না দিতেই মানুষটার উপরে ক্রাশ খেয়ে ফেলছিস। মানুষের রং বদলায় তাহলে, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে কথাটা 100% সত্যি। না হয় যাকে এতদিন শত্রু ভেবে এসেছিস, আজকে তাকে দেখে অবলীলায় বলে যাচ্ছিস বাহ রে বাহ। তার নীরবতা বুঝতে পেরে জিমিন আবারও বলা শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো, তাই আহামরি সুদর্শন লেগেছে। বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা দুজনকে কথা দিয়েছি না, একজন বিপদে গেলে আরেকজন সামলে, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল তোর বদলে যাওয়ার অভিব্যক্তি। নিজেকে সহসা আচমকা বদলে ফেলে প্রশ্ন করলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না জিমিন? এর আকস্মিক প্রশ্নে জিমিন কিছুটা হতভম্ব হয়ে পড়ল। কয়েক মিনিট শুধু হেসে গেল, স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ার যোগ্য, কিন্তু এত ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালি, রংচটা দেয়ালের, গরু ছাগলেরও হতে পারিস। রাগে খুঁজতে খুঁজতে কল কেটে দিয়েছে তে। আর আছে আজকাল সান্ত্বনা দিতে চাইলেও মানুষ মজা নেই। যদিও জিমিনের হাসির কারণটা স্বাভাবিক, তাকে বরাবরই চোখে চোখে রেখেছি। সুকা শহর বাড়ির সকলে 6টা থেকে 10টা পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, মানে 6 থেকে 10 পর্যন্ত, আমারই বলার ভুল, 6 থেকে 10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজ। আহারে জীবন শুধু মরুভূমির মতো,
কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনে বাসার বাড়ি থাকতো, বাসা তো স্কুল, তো স্কুল বাসা। কোনো ছেলে যদি তাকে না দেখে ক্রাশ খাবেই বা কিভাবে? বছরটা হওয়ার পর এর মনে হয় 2-3টা বিয়ে খেয়েছে, তবুও সেটা কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। সুগার ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকতো তে। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তো আরোই না, ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো। আর সেটা সুগার নিজেই দিয়ে যেত, আর নিজেই খাইয়েও দিয়ে যেত। তারপর বিয়ে শেষ হয়ে গেলে মা বোনকে নিয়ে বাসায় চলে আসতো। গায়ে হলুদে নাচ গান গাওয়া, এমনকি মেহেন্দি তো দিতে পারেনি সে কখনো। এই কষ্টে এখন আর তে কারোর বিয়েতেই যায় না। এতে মনে হয় সোগা হাত ছেড়ে বেঁচেছে। এর এই সাদা কালো জীবনের কথা শুনলে জিমিন 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 কেন, পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার পুরো তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে, এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল আমার? কয়েকবার জিমিন কল ব্যাক করেছিল নিজের জীবনের হতাশার জন্য, তো আর কলে সিভি করেনি। বান্ধবীর রাগ দেখিয়ে কি হবে? জীবন যেখানে যেমন, তাই তো সবাইকে মানতে হবে, তাই না? এদিকে তের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে জিমিনকে। তের সাথে সাথে জিমিনকেও চোখে চোখে রাখে সুগা। কথা আছে সঙ্গ দোষে লোহা বাসে, সঙ্গ খারাপ হলে তেও খারাপ হবে। তাই সবসময় সুগার পিছনে লোক লাগিয়ে রাখে, সরি জিমিনের পিছনে লোক লাগিয়ে রাখে সুগা। শুধু জিমিনই না, তের আরো দুই বান্ধবী আছে, তাদের পিছনে দুজন করে লাগিয়ে রেখেছে সুগা। একজন জেনি আর একজন জিসু। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করা যেন তার প্রধান কাজ। জাঙ্কুক সেই বিকাল থেকে ঘুমাচ্ছে, সন্ধ্যায় 7টায় ডেকে দেয় কাই। অবশ্য কাইয়ের ডাকে জাঙ্কুকের ঘুম ভাঙে। নিজে জাঙ্কুকের আব্বু ও তের আব্বু বসে আছেন। জাঙ্কুকের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। জাঙ্কুক ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে কোনো রকম মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চিনে, ডাকের সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন। জাঙ্কুকের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় তে। চুলগুলো অগোছালো। আকস্মিক ধাক্কা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় জাঙ্কুক। তৎক্ষণাৎ মোটা ভ্রু যুগল নিখিল হয়ে যায়। অমত্ত চেয়ে রইল সে তের দিকে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে জাঙ্কুকের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয়ে যায় জাঙ্কুকের। কালো জামা পরিহিত লড়ানোর দিকে দৃষ্টি পড়ে। আপাতমস্তক দেখলো একবার। কালো জামাতে যাকে অপ্সরার ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বর্ণনাটাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার একেবারে অন্ধকার বিদিশের নেশা। দ্রুত গতি থামাতে গিয়ে একটি ছোট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে তার 6 ফুট লম্বা মানুষটার বুকে। তার মুখ তুলে তাকায় সে মানুষটার চেহারার পানে। জাঙ্কুকের চোখের দিকে তাকাতেই বিস্ময়াভিভূত মনে তাকিয়ে আছে তে। পলকও পড়ছে না একটিবার। জাঙ্কুকের চোখে ছিটানো পানির ছাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে তার, যা তার পরনের সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। তের চোখে চোখ পড়াতেই জাঙ্কুকের চোখ যেন সেখানেই থমকে গেছে। তখন সে মনে মনে একটি গানই ভাবতে থাকে, যেটা ছিল, কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়, ক্লান্তহীন তুমি ছিলে আমায় কল্পনায়। সেই ছবি উঠলো ভেসে চোখেরই পাতায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। জাঙ্কুকের ভাবনা ভেঙে যাওয়ার সাথে সাথে জাঙ্কুক
দৃষ্টি সরিয়ে নেয়। পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সাবেকে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পেছন থেকে অষ্টাদশী কোমল কণ্ঠে ডাক শুনে দাঁড়ায় চাঙ্কুক, তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে। ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, আর থ্যাংক ইউ চাঙ্কুক ভাই। চাঙ্কুক শুনল কিনা কি জানে, এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায় চাঙ্কুক। ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে, থরথর করে কাঁপছে তের হাত পা। মনে হচ্ছে ভোগ করে ঘুরছে সমস্ত পৃথিবী। কেন জানি তার দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে সে। এতগুলো বছর পর জাঙ্কুকের চোখে চোখ রাখলো তে। ভেতরটা ভয়ে হাতকে উঠছে বারবার, অন্তরাত্মাও শুকিয়ে যাচ্ছে তে।